দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মনিরুল ইসলাম। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাহিনুল হাসান সন্ধ্যার পর এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন। সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা, আমরা যতদূর জেনেছি, এবং একই সাথে আনিসুল হক ছিলেন সাবেক আইনমন্ত্রী। তারা গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে। আমরা এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ে মিন্টো রোডে যাচ্ছে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখান থেকে জানাবেন। সবুজ, একটু জানতে চাই, আমরা যতদূর জেনেছি এই আটক দুজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো বিস্তারিত কি জেনেছেন? তাদের আসলে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সেই মামলার বিস্তারিত জেনেছেন কিনা, এবং তাদের আসলে কোথায় কিভাবে রাখা হয়েছে, কালকের বা আইনি পদক্ষেপ কি হবে? মনির, মূলত মামলার বিষয়টি প্রথমে সেটি বলে রাখি। গত জুলাইতে 16ই জুলাই যেই নিউ মার্কেট এলাকায় বা সায়েন্স ল্যাব এলাকায় যে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছিল। সেই নিহতের ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের হয়েছে, 2টি মামলা হয়েছে। সেই হত্যা মামলার উস্কানিদাতা হিসাবে এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পারছিলাম, নিউ মার্কেট থানায় যেহেতু মামলাটি দায়ের করা হয়েছে, সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সেখানে প্রথমে নেয়ার কথা ছিল, পরে আমরা যতটুকু জানতে পেরেছি নারায়ণগঞ্জের পাগলা থেকে যেহেতু কোস্টগার্ড তাদেরকে আটক করেছে, আটকের পর নিউ মার্কেট থানা বা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। পুলিশের একটি গাড়িবহর এই ডিবি অফিসে তাদেরকে নিয়ে আসার কথা, এবং এর মধ্যে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা যদিও এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, একটি অংশ নিশ্চিত করেছে যে ভেতরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার সত্যতা হিসাবেও আমরা একটু বলতে পারি যে কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে ডিএমপির যে নতুন কমিশনার, তিনিও এই জায়গায় অর্থাৎ ডিবি কার্যালয়ে এসেছেন। সেই হিসাব মতে আসলে বলা যায় যে তাদেরকে এখানে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, এবং হয়তো তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ বা কথা বলা হবে, এবং এরপরে আগামীকালের যে আইনি প্রক্রিয়া অর্থাৎ আদালতে হস্তান্তর বা আদালতের তোলা হবে বা রিমান্ড চাওয়া হতে পারে কিনা, সেটিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ পুলিশ কর্মকর্তাদের অনেকেই কেউ কোনো কথা বলছেন না এই বিষয়টি নিয়ে। মনির জি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান সবুজ। তিনি আমাদের সহকর্মী সবুজ ছিলেন ডিবি কার্যালয়ের সামনে। সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। ছিলেন বেশ প্রতাপশালী, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শেয়ার কেলেঙ্কারি, ঋণ খেলাপি সহ নানা বিতর্কও আছে তার বিরুদ্ধে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার খুব কাছের যে কজন প্রতাপশালী ছিলেন, তার মধ্যে একজন বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত উপদেষ্টার দায়িত্বেই ছিলেন তিনি। আমরা খুবই এমন একটা সময় মন্ত্রিসভার সদস্য না হলেও সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্তে বেশ প্রভাব ছিল সালমান এফ রহমানের। দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের এর থেকে অনেক
শক্তিশালী আমাদের পুঁজিবাজার থাকার কথা। বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও ভূমিকা রাখতে দেখা গেছে সালমান এফ রহমানকে। থাকতেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলি শেয়ার কেলেঙ্কারি, ঋণ খেলাপি সহ নানা বিতর্কও আছে সালমান এফ রহমানকে নিয়ে। 1996 সালের শেয়ার বাজার জালিয়াতির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে উচ্চ আদালত মামলাটি বাতিল করে দেয়। 2007 সালে দুর্নীতির মামলায় গ্রেফতারও হন তিনি। সালমান এফ রহমান 2018 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবছরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনেও তার নির্বাচনী এলাকায় নানা অনিয়মের অভিযোগ ছিল ভোট কারচুপি, কেন্দ্র দখলের অভিযোগও। জাহিদ হাসান, যমুনা নিউজ। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলের 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মঙ্গলবার এই আদেশ দিয়েছেন। এসএম আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে মামলাটি দায়ের করেছেন বলে দাবি এই ব্যবসায়ীর। রাজধানীর মোহাম্মদপুরের ছোট্ট এই দোকানে পান সুপারি বিক্রি করতেন আবু সাইদ। পরিবারের দাবি 19 জুলাই বিকেলে তিনি কাজে বের হন। সে সময় কোটা সংস্কারের আন্দোলন চলছিল রাজপথে। আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। সেগুলিতে নিহত হন এই পান দোকানদার। একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। মামলা চালানোর সামর্থ্য না থাকায় বিচার চাইতেও যাননি কোথাও। আর আমাদেরকে অনেক রকম ভয় দেখায়, তো ছবি উঠে রাখা যাবে না, বা লাশ মারা গেছে এটা কিছু করা যাবে না, সাংবাদিক করে ছবি উঠাইতে দেয় না। সাংবাদিক আসছিল, আমরা তো ভয়ে কিছু বলিও নাই, কিছু করিও নাই। গুলিটা যে এখানে এসে লাগছে, ওখানে মাথার মজক অর্ধেক পড়ে গেছে ওখানে। মানে এগুলো বলার মতো না, বললে গেলা নিজের শরীর কন্ট্রোল করতে পারবে। সেদিনের ঘটনা স্মরণ করে আপ্লুত হয়ে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। হুসেন মার্কেটে পলি, কিন্তু পলি পাইছে না, পরে গেছে আল্লাহ করি মেন থেকে আইতে গিয়া মমতাজ মার্কেটে যে গুলি খায়া মারা গেছে। লাশ পাইছিলাম, ঠিক আছে, আপনার ছিড়া বুলেট ছাড়ছিল, সেই বুলেটে আঘাত লাগছে এই জায়গায়। লোকটা তো একেবারে নিরীহ ছিল, অসহায় ছিল। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন এসএম আমির হামজা নামে আদাবরের এক ব্যবসায়ী। বাদী বলছেন, শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশেই গুলি করে পুলিশ। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল। মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদপুর থানাকে। পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে। এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হল। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টাদের সাথে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দিতে সভায় নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত তাওহিদ মিথুনের রিপোর্টে। বিকেল 4টার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘণ্টারও বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শোক প্রস্তাব গ্রহণ করে। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক খাতে নিয়োগের জন্য ৬৭ বছর বয়স থাকার বিধানটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়, যেটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলী বৈঠকে অনুমোদিত হয়েছে। বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, অর্থ বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। একই সাথে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই মাসে হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাতে এক বিবৃতিতে দেশবাসীকে 15 আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি। যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালনের সাথে বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। আগ্রাসনের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক প্রকাশ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে 3 দফা দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মায়ের ডাক নামের সংগঠন। মঙ্গলবার রাত 9টায় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম। জানান, 24 ঘন্টার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জড়িতদের বিচারের দাবি এবং বন্দীদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আয়নাঘরের মতো প্রত্যেকটি টর্চার সেল থেকে বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। স্বজনদের কাছে যেন গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হয়, একই সঙ্গে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। শেখ হাসিনার আমলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সবচেয়ে নির্যাতন বেশি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক হামলাও আওয়ামী লীগের লোকজনই করছে। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে রিজভী আহমেদ বলেন, এদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে সম্প্রীতির সঙ্গে বসবাস করে, কিন্তু ষড়যন্ত্রকারীরা এই সম্প্রীতি নষ্ট করছে। সমাবেশে অংশ নেয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা সারা দেশে নিজেদের নিরাপত্তার দাবি করেন। ছাত্রীদের দাবির মুখে পদত্যাগ করলেন ভিকারুন্নেসা নূন অ্যান্ড স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফারহানা খানম। ক্যাম্পাসের সকাল থেকে শিক্ষার্থীদের অবস্থানের পর রাত 10টার দিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তারা। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, আগের শিক্ষকদের পদত্যাগের মাধ্যমে একটি মুক্ত, স্বাধীন, নিরাপদ ক্যাম্পাস পাবে শিক্ষার্থীরা। সেই সাথে বিতর্কিত শিক্ষকরা পদত্যাগ করায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন সবাই। ফারহানা খানমের আমরা যেই চাকরি থেকে বরখাস্তর এটা নীতিগতভাবে আমাদের গভর্নিং বডিতে সিদ্ধান্ত হয়ে গেছে। আজকে 3 দিন ধরে আমাদের মেয়েরা, এখন দেখেন আপনি রাত প্রায় 10:30 11টা বাজে, তারা এখনো ক্যাম্পাস ছাড়া নাই। আপনি বুঝতে পারেন যে এই যে হাজার হাজার মেয়ে কতটা নির্যাতিত হলে তারা এই আন্দোলনে যেতে চায়। একজন শিক্ষক ছিলেন যে পদত্যাগ করার পর উনি দেখাচ্ছিলেন যদি আবার ফিরে আসবেন, আমাদের মেয়েদের উপর যে অত্যাচার বা আক্রমণের একটা ভাব তৈরি করেছিলেন সেটা অব্যাহত রাখবেন এবং আমার মেয়েরা ইনসিকিউর ফিল করছিল। এই ইয়ে থেকে ওরা আরও বেশি সচেতন হয়েছে এবং এই পদত্যাগপত্র যাতে হয়, আমার মেয়েরা যাতে সেফ থাকতে পারে। হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিকেলে বিক্ষোভ করে সেখানকার শিক্ষার্থীরা। পরে দাবির মুখে পদত্যাগ করেন শিক্ষকরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন চলাকালীন সময়ে তাদের কোনো সহযোগিতা করা হয়নি। আন্দোলনকে দমন করতে রাজনৈতিক কর্মীদের লেলিয়ে দেওয়ার বিষয়েও অভিযোগ করেন শিক্ষার্থীরা। সেই সাথে তোলা হয় দুর্নীতির অভিযোগও। এ সময় শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত শিক্ষকরা তাদের কথা আমলে নেননি, বরং শিক্ষার্থীদের বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন তারা। 3 পার্বত্য জেলা পরিষদের ছাত্র প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে আবেগী হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা। বলেন, পরিষদগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।
সচিবালয়ে পার্বত্য অঞ্চলের কয়েকজন ছাত্র প্রতিনিধির সাথে দুপুরে বৈঠক করেন মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় ছাত্রদের পক্ষ থেকে পার্বত্য 3 জেলা পরিষদের ছাত্র প্রতিনিধি নিয়োগ, পর্যটন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পরিস্থিতি নিয়ে নানা দাবি তুলে ধরা হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দাবি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তুলে ধরা হবে। বাস্তবতা বিবেচনা করে যেসব দাবি মানা সম্ভব তা পূরণ করা হবে। তিনি বলেন, শান্তি চুক্তি বাস্তবায়ন করতেই হবে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে উদ্যোগ নিতে হবে। পটুয়াখালীর বাউফলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও উপজেলা প্রশাসনের সাথে আলাদা মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী। সভায় শেখ হাসিনা ক্যান্টনমেন্টের মেজর জেনারেল আব্দুল কাইয়ুম বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। বাউফলে যেসব ঘটনা ঘটেছে তার বিচারের ব্যবস্থা করতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে। তারেক মাসুদ ও মিশুক মনিরের কাজের প্রভাব নতুন প্রজন্মের মধ্যে দেখা যায়। মানুষ এখন সড়ক নিরাপত্তার ক্ষেত্রে সচেতন, এমনটি জানিয়েছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ। তারেক মাসুদ ও মিশুক মনিরের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে কথা জানান তারা। বলেন, 13 বছরে তারেক মাসুদ ও মিশুক মনিরের কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। তাদের মৃত্যুর পর 2017 সালের রায়ে সব আশার প্রতিফলন ঘটেনি বলেও দাবি করেন ক্যাথরিন মাসুদ। বলেন, মামলাটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার প্রাপ্তি ও ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার দাবি জানান। যারা ছাত্রছাত্রীরা ওরা রাস্তা নেমেছে এবং একটা বড় শক্তি দেখিয়েছে, বড় একটা পরিবর্তন এনেছে দেশে, সেটা তারেক মিশুক থাকতো। আমি খালি ভাবি তাদের কেমন লাগতো। ক্ষতিপূরণ যে একটি অধিকার, এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা মনে হয় আমরা অনেক দূর এগিয়ে গেছি এই গন্তব্যের পক্ষে। কারণ অনেকে জানতে পেরেছেন যে হ্যাঁ, বিচারের এবং অধিকারের একটি অংশ হচ্ছে ক্ষতিপূরণ পাওয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আবারও কর্মস্থলে যোগদান করতে শুরু করেছেন। যোগদানকৃত সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা। মিরপুরে কাফরুল থানায় পুলিশদের ফুল দিয়ে শুভেচ্ছার সাথে পুলিশকে খোলা চিঠি দেন তারা। এ সময় ধ্বংসাত্মক কাজ রুখে দিয়ে সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ও চলমান অস্থিরতা পুলিশকে দেশ ও জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানায় ছাত্ররা। দুর্নীতি, হয়রানি এবং অরাজকতা বন্ধে পুলিশকে কঠোর হওয়ার কথা বলেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার ও সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে অভিযানে জব্দ করা হয়েছে ব্যাপক দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনী ও হল প্রশাসনকে সাথে নিয়ে অভিযান চালায় সাধারণ শিক্ষার্থীরা। শহীদ সোহরাওয়ার্দী হল থেকে শুরু হয় অভিযান, পরে মতিহার হলে অভিযান চালানো হয়। দুটি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর বাজারে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর মার্কেটিং সেলিমুল্লাহ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন যমুনার সার্ভিস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জিএম মুজাহিদুল ইসলাম ও হেড অফ সেলস আবদুল্লাহ মোর্শেদ সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালি, ট্রাক স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। আমাদের ফ্রিজ, টিভি, এসি, মোটরসাইকেল এবং হোম অ্যাপ্লায়েন্স সবগুলো প্রোডাক্ট আমাদের আছে এবং সবগুলো মানসম্পন্ন। দেশের আপামর জনসাধারণের কাছে সুলভে উন্নত মানের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা দেশের শহর থেকে শহরাঞ্চলি কিংবা গ্রাম অঞ্চলেও যমুনার এই ফ্ল্যাগশিপ শোরুম বা যমুনা প্লাজার বিস্তার লাভ করেছে। 64টি জেলায় আমাদের সার্ভিস পয়েন্ট আছে এবং সেখানে যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং সেটা 48 ঘন্টার মধ্যেই আমরা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। দর্শক, আর এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।